আমরা এর আগে রিস্ক এন্ড রিটার্নের অঙ্ক করছিলাম। রিস্ক এন্ড রিটার্ন চ্যাপ্টারটা বের করো। এখান থেকে যতদূর করছিলাম তারপর থেকে আবার শুরু করব। লাস্ট রিস্ক এন্ড রিটার্নের অঙ্ক করাইছিলাম। কত নাম্বার? 25 নাম্বার অঙ্কটা মনে হয় করছিলাম, দেখো তো ঠিক নাকি। হুম, 25 নাম্বার অঙ্কটা করছিলাম, রিস্ক এন্ড রিটার্ন চ্যাপ্টার বের করো। 25 করছিলাম। 25-এর পরে কি 27 করা হয়েছিল দেখো তো একটু। আগে খেয়াল করো যে 25 কি করা হয়েছে কিনা। তার 25টা আপনি ওই দিন করাইছিলেন, কিন্তু আমি ওই ক্লাসটা পাইনি, বের হয়ে গেছি। আচ্ছা, ওই রেকর্ডটা দেখে নিও তাহলে। 25 কিন্তু ইম্পর্টেন্ট অঙ্ক, এটা পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক। এখন আমি 27 থেকে তাহলে শুরু করি। ঠিক আছে স্যার। 27 নাম্বার অঙ্ক থেকে শুরু করলাম, রিস্ক এন্ড রিটার্ন ফিনান্স করাইতেছি। অঙ্ক নাম্বার 27। 27 নাম্বার অঙ্কে ফোর সিকিউরিটি, চারটা সিকিউরিটিজ দেওয়া আছে, হ্যাভ দ্য ফলোইং এক্সপেক্টেড রিটার্ন। চারটা সিকিউরিটিজ মানে চারটা শেয়ারের এক্সপেক্টেড রিটার্ন দেওয়া আছে, ইয়ার দেওয়া আছে। এ 12%, বি 20%, সি 15%, ডি আছে হলো 10%। এগুলা ইয়ার দেওয়া আছে। ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও। এক্সপেক্টেড রিটার্ন ইআর অফ পোর্টফোলিও, ফর পোর্টফোলিও মানে ইআরপি বের করতে বলছে। কনসিস্টিং দ্য অল ফোর সিকিউরিটিস আন্ডার দ্য ফলোইং কন্ডিশন। যদি সিকিউরিটিস এ বিনিয়োগের কোনো সিকিউরিটিজ এর বিনিয়োগগুলো যদি নিম্নলিখিত ভাবে হয়, তাহলে আমাদের ইয়ার গুলোকে মেনশন করে দেখাইতে বলছে। তাহলে আমরা এখানে দেখতেছি যে ইয়ার দেওয়া আছে, আর এক্সপেক্টেড রিটার্ন অন পোর্টফোলিও চাইছে, দ্যাটস মিন ইআরপি চাইছে। আর এ নাম্বার পোর্টফোলিও বলা হয়েছে দা পোর্টফোলিও ওয়েটেড আর ইকুয়াল। পোর্টফোলিও ওয়েটেড আর ইকুয়াল, এই ইকুয়াল বলার কারণে তারা সমান ওয়েটেড। প্রথমে আমি বোঝানোর জন্য একটু লিখে নেই, গিভেন। পরীক্ষায় গিভেন না দিলেও চলে। ইআর এ, ইআর এ দেওয়া আছে 12%, ইয়ার বি দেওয়া আছে 20%, ইয়ার সি 15%, ইয়ার ডি দেওয়া আছে হলো 10%। প্রথমটা বলছে ইকুয়াল ওয়েটেড। এই যে ওয়েটেড ইকুয়াল বলছে, তার মানে হলো ওয়েট গুলো বের করে নিতে হবে। ওয়েট কে ডাব্লু দ্বারা প্রকাশ করে, যেহেতু ইকুয়াল বলছে তাইলে চারটা এ বি, এ বি সি ডি চারটা, একরে 4 দিয়া ভাগ। ইকুয়াল বলার কারণে একরে 4 দিয়া ভাগ, তাহলে 0.40। ডাব্লু বি একই কনসেপ্টে কাজ করব, 0.40। ডাব্লু সি 0.25। ডাব্লু ডি 1 রে 4 দিয়া ভাগ করলে 0.25। এই হলো এর জন্য। চাইছে হলো ইআরপি, তাহলে আমরা লিখবো উই নো ইআরপি। এই ইআরপি সূত্র হইলো ইআর এ ডাব্লু এ, ইআর বি ডাব্লিউ বি, সবগুলো প্লাস দিয়ে যোগ করব, ইআর সি ডাব্লিউ সি প্লাস
ERD WD, এগুলোর মানগুলো পার্সেন্টে দেওয়া আছে। এই যে ইয়ার গুলো আমরা পয়েন্টে বানায় নিব। তাহলে এখান থেকে আর এখান থেকে এই দুইটা অংশ থেকে দেখা দেখা মান বসাই দিব, অঙ্কের অ্যান্সার হয়ে যাবে। ERA মানে হলো 12%, 0.12। WA হলো 0.25। ERB হলো 20%, 0.25। ERC 15%, 0.25। 10%, 0.25। পুরোটা যোগ করলে অ্যান্সার চলে আসবে। যদি আমরা যোগ করি 0.12 ইন্টু 0.25 প্লাস 0.20 ইন্টু 0.25 প্লাস 0.15 ইন্টু 0.25 প্লাস 0.10 ইন্টু 0.25, এটা করার পরে অ্যান্সার আসে 0.1425। এটাকে আমরা 100 দ্বারা গুণ করব, তাহলে এটার অ্যান্সার আসে 14.25%। এটাই অ্যান্সার। এটা আমরা ইআরপি বের করলাম। হ্যাঁ, এই যে ইআরপি প্রয়োজনে ব্র্যাকেটে আটকাবো, কোনো সমস্যা নাই। ইআরপির একটাই সূত্র হয়, ইআরপির সূত্র হলো ইআরএ ডাব্লিউ এ ইআরবি ডাব্লিউবি, এরকম কন্টিনিউয়াসলি চলতে থাকবে যতগুলো শেয়ার থাকবে ততগুলো পর্যন্ত। ডাব্লিউ মানে মূলধনের ভার, মূলধনের ভারটা বের করার জন্য আমাদের অঙ্কে বলছে ইকুয়ালি। ইকুয়ালি বললা নিয়ম হলো 1 কে যতটা শেয়ার তত দিয়া ভাগ। এই অঙ্কে এ বি সি ডি 4টা শেয়ার, তাই আমি 1 কে 4 দ্বারা ভাগ করছি। প্রত্যেকটার ক্ষেত্রে সেম, মানে অর্ধেক। 50%, 50-র আবার অর্ধেক মানে 25%। যদি 3টা শেয়ার হইতো তাহলে 1 রে 3 দিয়া ভাগ করতাম, যদি 2টা শেয়ার হইতো 1 রে 2 দিয়া ভাগ করতাম। যদি ইকুয়াল বলা থাকে তখন ওয়েট বের করার এই কনসেপ্টটা কাজে লাগাইতে হবে। এটা আমরা রিকোয়ারমেন্ট এ শেষ হয়ে গেছে, রিকোয়ারমেন্ট এ। এখন আমরা রিকোয়ারমেন্ট বি করব। এগুলো যেহেতু একবার লেখা আছে, আমি শুধু রিকোয়ারমেন্ট এটা এখান থেকে শুরু করে এই পর্যন্ত মুছে দিয়ে করব। তোমরা আমারে বলো রিকোয়ারমেন্ট এ কি পুরোটা তোলা হইলে আমাকে আওয়াজ দিও। হয়েছে স্যার। আচ্ছা, রিকোয়ারমেন্ট এ তোলা হয়ে গেছে। এখন আমরা যে কাজটা করব, রিকোয়ারমেন্ট বি টা তুলবো। এটা মুছে দিলাম। বি নাম্বারের ক্ষেত্রে ওয়েট আমরা বের করে নিব আবার, ডাব্লিউ এ ডাব্লিউ বি, তারপরে ডাব্লিউ সি ডাব্লিউ ডি। এখন এটা বের করব। এখন এটা কেমনে, এটা বি তে ইনস্ট্রাকশন দেয়া আছে, দেখো বলা হয়েছে দা পোর্টফোলিও ওয়েটেড আর 10% ইন এ। এ হলো 10%, 10% মানে 0.10। ওয়েট বলতে 100% বোঝায়, মনে রাখবা WEIGHT। ওয়েট বলতে অলওয়েজ 100% বোঝায়, এটা আমাদের মনে রাখতে হবে। এখন এই 100 থেকে এ বলছে 10%, তাহলে আমি যদি এই 100 থেকে 10 বিয়োগ করে দেই তাহলে আমাদের থাকে 90%। আর এই 90% কিভাবে ডিস্ট্রিবিউট হবে সেটা বলছে, দেখো বলছে এন্ড রিমাইন্ডার, অবশিষ্ট, অবশিষ্ট দ্যাটস মিন 90, ইকুয়ালি ডিভাইডেড এমন দা আদার 3 স্টক, বাকি তিনটার মধ্যে সমানভাবে। তাহলে এতে যদি আমরা 10 দেই তাহলে থাকে হলো 90। এই 90 কে বলছে বাকি তিনটা স্টকের মধ্যে, দ্যাটস মিন বি সি ডি, এই তিনটার মধ্যে সমানভাবে। যেহেতু তিনটার মধ্যে সমান তাই 3 দিয়া ভাগ, তার মানে 30%। তাহলে আমরা এই বাকিটুকুকে 30% করে লিখবো, 35, 35, 35। এই হলো দ্বিতীয়টার জন্য ওয়েট বের হলো। আর ইয়ার তো কোনো চেঞ্জ নাই, এটা তো আগের মতোই আছে, কোনো চেঞ্জ হবে না। এখন আমাদের কাজ হলো এটা থেকে একদম সেম একটু আগে যে রিকোয়ারমেন্টটা করলাম সেটা আবার করা। ওইন ইআরপি, ইআরপির জন্য সূত্র লিখব, ওই যে আগে যেটা লিখলাম ইআরএ ডাব্লিউ এ যোগ ইআরবি ডাব্লিউ বি প্লাস
ইআরসি ডাব্লিউসি প্লাস ইআরডি ডাব্লিউডি। এখন এই যে এখানে আর এখানে, এখান থেকে দেখা দেখা মান বসায় দিব, আমাদের বির সি নাম্বার রিকোয়ারমেন্ট হবে। তাহলে এটা হলো 12.10, তারপরে হলো 20.30, পরেরটা হলো 15.30, পরেরটা হলো 10.30। এটার ক্যালকুলেশন নিজেরা করে নিও, এটা আশা করি বুঝছো। আচ্ছা আমি করেই দেই, সম্পূর্ণই করে ফেলি। যদি কোনো অংশ না বুঝে থাকো আমাকে আওয়াজ দিও, আমি সলভ বুঝাই দিব। 12 ইন্টু 0.10 প্লাস 0.20 ইন্টু 0.30 প্লাস 0.15 ইন্টু 0.30 প্লাস 0.10 ইন্টু 0.30। এটার অ্যান্সার আসছে 0.147। এটাকে যদি 100 দ্বারা গুণ করি, অর লিখে 14.7%। এটার অ্যান্সার 14.7%। এই হলো বি নাম্বার রিকোয়ারমেন্ট করলাম। এরপরে আমরা করব রিকোয়ারমেন্ট সি। যদি আমরা রিকোয়ারমেন্ট সি করতে যাই, এখানেও আবার ওয়েটটাকে নির্ধারণ করতে নেবে, ডাব্লিউ এ ডাব্লিউ বি ডাব্লিউ সি ডাব্লিউ ডি নির্ধারণ করে নিব। যদি নির্ধারণ করে নেই, দেখো সিতে কি বলছে, দ্য পোর্টফোলিও ওয়েটেড আর 10% ইন ইচ এ এন্ড বি। এ এবং বি উভয়ই 10%, প্রত্যেকে 10%। দ্যাটস মিন এতেও 10, বিতেও 10। এখন আমি একটু আগে বুঝাইছিলাম ওয়েট বলতে হলো 100%। তার মধ্যে যদি এতে 10 বিতে 10, ডাব্লিউ তার ডি, মানে বলো ওই যে রিকোয়ারমেন্ট সি ডাব্লিউ ডি নাকি দুইটাই সি লেখছেন? এটা ডি, ডি রাইট, এটা ডি। তাহলে দেখো আমাদের বলছে ওয়েটেড এ এবং বি উভয়ই 10% করে। তাহলে এ কে আমরা দিলাম 10, বি কেও দিলাম 10, 10 10 20 গেল। ওয়েট বলতে আমরা জানি 100%, 100 থেকে যদি 20 চলে যায় তাহলে আর থাকে হলো 80%। এখন এই 80 কিভাবে সেটা বলছে, এন্ড রিমাইন্ডার ইকুয়ালি সি এন্ড ডি, মানে বাকি যে 80 সেটা সি আর ডি এর মধ্যে সমান, ইকুয়ালি। তার মানে এটাকে 2 দিয়ে ভাগ করলে 0.40। তার মানে বোঝা গেল এটা হলো 0.40, এটা হলো 0.40। ডিস্ট্রিবিউটটা বুঝছে। এখন আবার এই সূত্র ব্যবহার করব, অ্যান্সার চলে আসবে। তাহলে আবার লিখি, উই নো। এই অঙ্কটা খুব ইম্পর্টেন্ট একটা অঙ্ক। তবে বিষয়টা হলো যে একই জিনিস বারবার বিভিন্ন উপায়ে বের করতে বলছে, জাস্ট ওয়েটেডটাকে বিভিন্ন ভাবে মেনশন করে। ইআর পি সূত্র আগের মতো, ইআর এ ডাব্লিউ এ, ইআর বি ডাব্লিউ বি, ইআর সি ডাব্লিউ সি, ইআর ডি ডাব্লিউ ডি। প্রথমটা ছিল হলো 12%, 0.10%। পরেরটা ছিল 20%, 0.10%। পরেরটা ছিল 15%, 0.40%। পরেরটা হলো 10%, 0.40%। এখন এটার ক্যালকুলেশন করলে এটার অ্যান্সার চলে আসবে। চলেন এটাকে আমরা সমাধান করি। 0.12 ইন্টু 0.10 প্লাস 0.20 ইন্টু 0.10 প্লাস 0.15 ইন্টু 0.40 প্লাস 0.10 ইন্টু 0.40। এটা করার পরে আনসার আসে 0.132 ইন্টু 100 দিলে কত আসে, 13.2%। এটা আনসার। চলো আমাদের
26 নম্বর 27 নম্বর অঙ্কটা হয়ে গেল। এরপরে 28 29 এর আগে করাইছিলাম, 28 29 30 এই অঙ্কটুকু আগে করাইছিলাম। 30 নম্বর অঙ্কটা আহ কেউ কি পাইছিল এখানে যারা আসছো? এর মধ্যে 28 29 23 কেউ পাইছো? জি স্যার, পড়ছি 30। হুম, আচ্ছা, তাহলে এর পরের দিকে আবার আমরা আগাই। 30-এর পরে 30 দুইটা 30ই করা হয়েছে, 31 এর আগে করাইছিলাম। এখন আমরা 32 নাম্বার অঙ্ক করব। চলো 32 নাম্বার অঙ্কের দিকে আগাই। এটা আশা করি তোলা হয়ে গেছে। এটা আমি খুব তাড়াতাড়ি চ্যাপ্টার শেষ করে নতুন চ্যাপ্টারে চলে যাব। এটার বেশ কিছুদিন ধরে এটা করতেছিলাম অঙ্ক, মাঝখানে ঈদ যাওয়ার কারণে বড় হয়ে গেল, না হলে শেষ হয়ে যেত কবে। দেখো 32 নম্বর অঙ্কে কি বলছে, assume the CAPM with the risk free leading but no risk free return rate of return free risk free borrowing the return of market portfolio। দেখো রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও এটাকে কেএম বলে, রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও এটাকে আমরা বলি কেএম। কেএম এটা কত পার্সেন্ট বলছে? 10% রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও, এটা আছে 10%। তারপর বলছে এন্ড রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন কে আরএফ বলা হয়, এটা আছে হলো 6%। তারপরে বলছে মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে আমরা লিখি সিগমা, আর মার্কেট বলার কারণে আমরা এটাকে বলবো সিগমা এম। মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন হলো 30%। এই তিনটা ইনফরমেশন অঙ্কের শুরুতেই আমাদের দেওয়া আছে। এখন এই তিনটার মধ্যে একটা বলছে রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন অন মার্কেট, মানে রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও, দ্যাটস মিন কেএম। অবশ্যই আমরা প্রথম ক্লাসে তোমাদেরকে বলছিলাম যে এই চ্যাপ্টারের শেষের পেজে 12টা টোটাল ইলাবোরেশন দেওয়া আছে, ইলাবোরেশন গুলো কিন্তু লাগবে, এটা ছাড়া কিন্তু অঙ্ক পারবো না। এগুলার সংক্ষিপ্ত ভার্সনের ফুল মিনিংটা ভালো জানতে হবে। তাহলে রিটার্ন অন মার্কেট পোর্টফোলিও কেএম 10%, রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন এটা হলো 6%, আর একটা আছে মার্কেট স্ট্যান্ডার্ড ডিভিয়েশন এটা সিগমা, এটা হলো 30%, এটা দেওয়া আছে। কমপ্লিট বা কমপ্লিট হবে COMPLETD, কমপ্লিট, কমপ্লিট দ্য ফলোইং টেবিল, নিচের টেবিলটাকে কমপ্লিট করতে বলছে। স্টক এক্স, স্টক ওয়াই, খেয়াল করি যদি, তাহলে আমরা দেখব ইয়ার দেওয়া আছে, ইয়ার যেটা আমরা একটু আগে এক্সপেক্টেড রিটার্ন দেওয়া ছিল এই অঙ্কটাও এরকম ইয়ার দেওয়া আছে। ইয়ার 0.08 মানে 16%, 8%। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন দ্যাটস মিন সিগমা, এটার জায়গায় ডট ডট দেয়া, তার মানে এটা নেই। বিটার মান এটাও ডট ডট দেয়া নেই, আর রিসিডুয়াল ভেরিয়েন্স অবশেষ বিভেদাঙ্ক এটা দেয়া আছে। এই ছকের মধ্যে দুইটা জিনিসের যেগুলো ডট ডট দেয়া আছে এটাই আসলে এই অঙ্কের রিকোয়ারমেন্ট। এখন দুইটা রিকোয়ারমেন্ট চাইছে, তার মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন চাইছে, বিটা চাইছে। আমরা সবসময় মনে রাখবো বিটা না বের করলে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন বের করা যাবে না। তাহলে এই ছক থেকে আমরা প্রথমেই বাই করব বিটা, ক্যালকুলেশন অফ বিটা। এখানে লিখি 1 নাম্বার, ক্যালকুলেশন অফ বিটা বা বিটা কোএফিসিয়েন্ট, একই কথা। সূত্র লিখবো উই নো ইয়ার এক্স, মানে স্টক যেহেতু এক্স আর ওয়াই এই জন্য লিখলাম ইয়ার এক্স, আর এফ প্লাস বিটা কে এম মাইনাস আর এফ। এখন যদি মান বসাই, ইয়ার এক্স মান দেওয়া আছে 0.16, আর এফ এর মান এই যে 6%, 6% মানে 0.6, বিটা বের করতে হবে। কে এম হলো 10% মানে 0.10, 0.6। পরের লাইনে 16, এটা প্লাসে আছে, মাইনাস করে এই পাশে নিয়ে আসবো, 0.6। এটা বিয়োগ করলে হয় 0.04, বিটা তো বিটার মতোই থাকবে, এটা বিয়োগ করছি, এটা হয়েছে 0.04, আর বিটা বিটার মতো। পরের লাইনে এটা এই পাশে আনবো, এটা এই পাশে নিব,
0.04 বিটা, এটা বিয়োগ করলে হয় 0.10। পরের লাইনে কি করব তাহলে, এই বি রেখা এটা ভাগ করে নিয়ে যাব। বি সমান উপরে 0.10, 0.04। সুতরাং বিটা এক্স সমান, এটাকে এটা দিয়ে ভাগ করলে 0.25, 10 রে 4 দিয়ে ভাগ করলে 0.25, এটা বের হলো বিটা এক্স। এখন এক্স করলাম, ঠিক সেম ভাবে আমরা এখন বিটা ওয়াই করব। এটুকু উঠাও, দেখা যাচ্ছে। এরপরে আমরা লিখি উই নো ইয়ার ওয়াই, ওয়াইটা বাই করব আর এফ। চলো সেম সূত্র অ্যাপ্লাই করি আমরা, সেম সূত্র অ্যাপ্লাই করি। আর এফ প্লাস বিটা কে এম মাইনাস আর এফ, এটার মান কত দেওয়া আছে, 0.08, 0.08, এটার মান 0.06, বিটা বের হবে, এটার মান 10.06। একইভাবে ক্যালকুলেশন করব, -0.06, 0.04 বিটা, এরপরে 0.04 বিটা, এটা বিয়োগ করলে 0.02। বিরাইখা যদি লিখি উপরে 0.02, 0.04, সুতরাং বিটা ওয়াই সমান 0.5। বিটা ওয়াই সমান 0.5। তাহলে আমাদের যে অঙ্কটা 32 নম্বর অঙ্কে দুইটা মিসিং করতে বলছে, তার মধ্যে দুইটার মধ্যে একটা করে ফেলছি। একটা করলাম হলো বিটা এক্স, আর একটা বের করে ফেললাম বিটা ওয়াই, কারণ আমাদের বিটা বের করতে বলছে। এই হলো বিটা বের করার সূত্র। এখন এটা বিটা বের করার কোন সূত্র, এটা সিএপিএম মডেলে বিটা বের করার জন্য এই সূত্রটা অ্যাপ্লাই করব। বিটা বের করার জন্য আরো সূত্র আছে। চলো সামনের দিকে এবার আগাই। তারপরে কি বলছে এখানে, এই 32 নম্বর অঙ্কে দুইটা রিকোয়ারমেন্ট চাইছে। প্রথম রিকোয়ারমেন্ট আমরা করে ফেলছি, বিটা এক্স বিটা ওয়াই, এটা বের করতে বলছে, একটা মিসিং। আর একটা বলছে হলো সিগমার মিসিং আছে, এই যে সিগমার মিসিং, তাহলে আমরা এখন সিগমা বাই করব 2 নাম্বার দিয়ে। আমরা লিখবো ক্যালকুলেশন অফ সিগমা মানে স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, ক্যালকুলেশন অফ এসডি, সংক্ষেপে এটাকে আমরা সিগমা বলি। প্রথম বাই করতে বলছে বিটা, পরে বাই করতে বলছে সিগমা। সিগমার জন্য এখন সূত্র লিখব, উই নো সিগমা এক্স। সিগমা এক্স এর জন্য সূত্র হলো বিটা ইন্টু সিগমা এম হোল স্কোয়ার প্লাস আর ভি। চলো এটার মধ্যে মান বসাবো। বিটার মান কত, যেহেতু এটা এক্স এর করতেছি, এক্স এর বিটা 2.5 ইন্টু সিগমা এম কত, এই যে সিগমা এম 30%, 30% মানে 0.30 হোল স্কোয়ার আর বি, যেটা প্রশ্নে দেওয়া আছে রিসিডুয়াল ভেরিয়েন্স 0.0375। এটা সমাধান করলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা যেটা করে ক্যালকুলেশন করি, 2.5 ইন্টু 0.30 স্কোয়ার প্লাস 0.0375, এটাকে করার পরে এটার অ্যান্সার আসে 0.6। আমরা 0.6 কে রুট করব, এটা রুট করলে এটার অ্যান্সার আসে 0.7746, এটা অ্যান্সার। এটা আমরা করলাম হলো সিগমা এক্স। এখন আমরা সিগমা ওয়াইটা করতে হবে, কিন্তু এটা মুছে ফেলি এদিকে।
আবার লিখবো অ্যাগেন, অথবা আবার উইনও লিখবো, কোনো সমস্যা নাই। সূত্র সেম, কোনো পরিবর্তন নাই। বিটা ইন্টু সিগমা এম হোল স্কোয়ার প্লাস আর ভি। বিটার মান 0.5, এটা এই যে ওয়াই এর মান, এই যে 0.5। স্যার আর সিগমা কিটা কি? রিসিডুয়াল ভেরিয়েন্স প্রশ্নে দেয়া আছে, দেখো অবশেষ বিভেদাঙ্ক রিসিডুয়াল ভেরিয়েন্স প্রশ্নে দেয়া আছে, পাইছো? ছকটার মধ্যে দেয়া আছে, দেখো স্টক এক্স স্টক ওয়াই এর শেষের ঘরে বিটার পরে রিসিডুয়াল, রিসিডুয়াল মানে অবশেষ, ভেরিয়েন্স হলো বিভেদাঙ্ক, রিসিডুয়াল ভেরিয়েন্স মানে হলো ঝুঁকি পরিমাপকের জন্য অবশিষ্ট ঝুঁকি পরিমাপক মাত্রা। এটা হলো 0.3 হোল স্কোয়ার প্লাস রিসিডুয়াল ভেরিয়েন্স হলো 0.775। এখন আমাদের কাজ হলো এতটুকুকে আবার ক্যালকুলেট করা। 0.5 ইন্টু 0.30 পাওয়ার করলাম প্লাস 0.0775, এটা করার পরে 0.1 আসে। এখন রুট 0.1, এটার অ্যান্সার 0.3162। এই হলো আমাদের 32 নম্বর অঙ্ক হইল। বত্রিশের পরে পরবর্তী দিকে আমরা যাব। আজকে বেশ কয়েকশো অঙ্ক করতেছি, যে অঙ্কগুলো এক একটা এক এক রকম, মিল নাই। এখন আমরা আজকে এই অঙ্কটা তো সবার তোলা হইলে, এখন যে অঙ্কটা করবো সেটা হলো 34 নাম্বার, রিস্ক এন্ড রিটার্নের 34 নাম্বার অঙ্ক। 34 নাম্বার অঙ্কটা এখন করব। 34-এর ক্ষেত্রে খেয়াল করি আমাদের যা যা দেয়া আছে। তোমরা সবাই 34 নাম্বার অঙ্কে যাও। Thank you, sir. 34 নাম্বার অঙ্ক, 34, 35, 36 এগুলো সেম অঙ্ক। 34, 35, 36 একদম সেম অঙ্ক। তো এখান থেকে সব অঙ্ক করাবো না, শুধু 34-ই করা দিতেছি, বাকি দুটো তোমরা নিজেরাই পারবা। 34টা একটু বড়। 34-এ বলা হয়েছে দ্য এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট 12%। এক্সপেক্টেড রিটার্ন ইয়ার অফ মার্কেট বলার কারণে এটা হলো কেএম। এখন যে অঙ্কটা করব সেটা হলো সি স্যার স্ট্যান্ডার্ড মডেল। বলো। ডিভিশন সিগমা সিগমা চাইছে না? হ্যাঁ হ্যাঁ, স্যার স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড ডিভিশনকে ডিভিশন সিগমা দ্বারা প্রকাশ করে। এটা তো সিগমা বলছে না। মানে এই 34 নম্বর তো এটাও চাইছে। হ্যাঁ হ্যাঁ চাইছে, এটা দেয়া আছে প্রশ্নে, দেয়া আছে এটার আনসার। তাহলে চলো 34 পাইছো। 34 নম্বর অঙ্কটা নতুন আরেকটা মডেল। আমরা এতদিন করছি হলো সিএপিএম মডেল। হ্যাঁ, এতদিন অঙ্ক করছিলাম সিএপিএম, ক্যাপিটাল অ্যাসেট প্রাইসিং মডেল। এখানে 2-3 রকমের অঙ্ক হয়। আর সিএমএল মডেল এটা আরেক রকমের। আজকের অঙ্কটাই আমরা সিএমএল মডেল শিখবো এখন। এক্সপেক্টেড রিটার্ন অন মার্কেট, এই যে এক্সপেক্টেড রিটার্ন এটা কিন্তু ইয়ার, কিন্তু মার্কেট বলার কারণে এটা কেএম। তাহলে আমরা এখানে এভাবে লিখতে পারি, গিভেন কেএম সমান এটা 12% উইথ এ স্ট্যান্ডার্ড ডিভিয়েশন
স্ট্যান্ডার্ড ডিভিয়েশন সিগমা, যেহেতু মার্কেট আছে তার মানে সিগমা এম, এটা বলছে 21%। হ্যাঁ, তারপরে বলছে দা এক্সপেক্টেড রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন। এই রিস্ক ফ্রি রেট অফ রিটার্ন মানে হলো আরএফ, এই আরএফটা দেওয়া আছে হলো 8%। এই তিনটা ইনফরমেশন শুরুতেই দেওয়া। পরে বলা হয়েছে ইনফরমেশন ইজ অ্যাভেলেবল ফর 5 মিউচুয়াল ফান্ড ইজ গিভেন বিলো। 5টা মিউচুয়াল ফান্ডের তথ্য এখানে দেওয়া আছে। তার মধ্যে বলছে মিউচুয়াল ফান্ড, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, অ্যাফিলিয়েটেড, ওমেগা, আইবিওআই, ভ্যালু লাইন ফান্ড, নিউ হরিজন। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, অ্যাফিলিয়েটেড, ওমেগা, আইবিওআই, ভ্যালু লাইন ফান্ড, নিউ হরিজন, এগুলো প্রত্যেকটাই হলো একটা শেয়ার, একটা মিউচুয়াল ফান্ড। স্ট্যান্ডার্ড ডিভিয়েশন গুলো বিভিন্ন রকম দেওয়া আছে। অ্যাফিলিয়েটেড এর হলো 14%, ওমেগার দেওয়া আছে হলো 16%। এগুলো বিভিন্ন রকম মানগুলো দেওয়া আছে। আচ্ছা, এটাকে আমরা বলবো সিগমা পি। প্রত্যেকটা মিউচুয়াল ফান্ডের স্ট্যান্ডার্ড ডিভিয়েশনকে আমরা বলবো সিগমা পি। যদি আমি এখানে লিখতে চাই তাহলে লিখবো সিগমা এ। এ মানে অ্যাফিলিয়েটেড, সিগমা এ মানে হলো সিগমা অ্যাফিলিয়েটেড, এটা আছে 14%। তারপরে যদি বলি সিগমা ও, ও বলতে ওমেগা বুঝাচ্ছি, তোমরা মনে রাখো, ও বলতে বুঝাইছি ওমেগা, ওমেগার আছে 16%। যেহেতু ফার্স্ট অঙ্ক করাচ্ছি এই জন্য এগুলো লিখে করাই। তারপর হলো সিগমা আই বি ওয়াই, এটাকে আমি আই লিখলাম, সিগমা আই হলো 21%। তারপরে ভ্যালু লাইন ফান্ড সিগমা ভি, সিগমা ভি কে এটা দেওয়া আছে হলো 25%। আরেকটা আছে হলো নিউ হরিজন, সেটাকে আমি এখানে লিখি সিগমা এন লিখি, নিউ হরিজনকে সিগমা এন 30%। এখন খেয়াল করো, এই যে গিভেন দা যা লিখছি এই যে এই পর্যন্ত, পরীক্ষায় কিন্তু এটি লেখার দরকার নাই। পরীক্ষায় ডাইরেক্ট অঙ্ক, এগুলো সাজানোর দরকার নেই। এখন আমি সাজাই দিতেছি, কারণ কোনটা দ্বারা কি বুঝায়, এটা সংক্ষিপ্ত ভাষণ কি, এটা বোঝানোর জন্য আমি এগুলো সাজাই দিলাম। পরীক্ষায় এগুলো সাজান টাজান দরকার নাই, একদম সরাসরি রিকোয়ারমেন্ট এ বি সি ডাইরেক্ট করে লাইবা, আর এগুলো প্রশ্ন থেকে মান দেখা বহাই দিবা, এরকম করবা। তাহলে দেখো এইগুলো দেওয়া আছে, তাহলে কে এম দেওয়া আছে, সিগমা এম দেওয়া আছে, আর এফ দেওয়া আছে, আর সিগমা পি। সিগমা পি দ্যাটস মিন প্রত্যেকটার আলাদা আলাদা। অ্যাফিলিয়েটেড কে এ বললাম, ওমেগা কে ও, আইবিওয়াই কে আই বললাম, ভ্যালু লাইন কে ভি, নিউ হরিজন কে এন দ্বারা প্রকাশ করলাম। এগুলো অনেক কিছু নাম থাকতে পারে, বিভিন্ন বিভিন্ন ব্যাংকের নাম থাকতে পারে, বিভিন্ন প্রোডাক্টের নাম থাকতে পারে, বিভিন্ন শেয়ারের নাম থাকতে পারে, এবিসি বলে দিতে পারে। আবার আমরা যে অনেকগুলো এই কি বলে ওই এনজিও প্রতিষ্ঠানে জানি, প্রত্যাশা, তারপরে হলো ব্র্যাক, তারপরে হলো গ্রামীণ, তারপরে প্রশিক্ষা, এরকম অনেকগুলো এনজিও আছে গ্রাম অঞ্চলে, ওই এনজিওর নাম থাকবে, মিউচুয়াল ফান্ড থাকবে, আইডিএলসি, তারপরে হলো লঙ্কা বাংলা, এরকম, বা ডিবিএইচ, এগুলো হলো মাইডাস, এগুলো বিভিন্ন মিউচুয়াল ফান্ড বাংলাদেশে প্রতিষ্ঠিত। এই মিউচুয়াল ফান্ডের নাম থাকতে পারে। হ্যাঁ, ডিবিএইচ একটা মিউচুয়াল ফান্ড, ডেভেলপমেন্ট ব্যাংক হাউজিং ব্যাংক লিমিটেড, আইসিবি একটা মিউচুয়াল ফান্ড হইতে পারে। তারপরে আইডিএলসি একটা মিউচুয়াল ফান্ড, আইডিএলসি ব্যাংক, আমরা জানি অনেকে ভাবে আইডিএলসি ব্যাংক, আসলে এটা মিউচুয়াল ফান্ড। মাইডাস, লঙ্কা বাংলা, এগুলো হলো মিউচুয়াল ফান্ড। তো এই মিউচুয়াল ফান্ডের এগুলো দেওয়া আছে এরকম, অ্যাফিলিয়েটেড, ওমেগা, আইবিওআই, ভ্যালু লাইন ফান্ড, নিউ হরিজন। এখন রিকোয়ারমেন্ট একে কি চাইছে দেখো, ক্যালকুলেট দ্য স্লোপ অফ সিএমএল, মানে ক্যাপিটাল মার্কেট লাইনের ঢাল, মানে সহ্য সীমা বাই করতে বলছে, মানে আমার পক্ষে কতটুকু ঝুঁকি নেওয়া সম্ভব, সে বিটা কোএফিসিয়েন্ট যেটাকে আমরা বলি, ওইটাই এখানে বাই করতে বলছে স্লোপ। তাহলে রিকোয়ারমেন্ট এ দিয়া আমরা লিখবো উইনো, SLOP, স্লোপ অফ সিএমএল। এই স্লোপ অফ সিএমএল এগুলোর একটা সূত্র আছে, আমি ফার্স্ট ক্লাসে সূত্র করাইছিলাম, ওই সূত্রের মধ্যে সব লিখে দিছি। চলো এখন সূত্রটা আমরা নর্মালি লিখে ফেলি। এটা হলো কে এম মাইনাস আর এফ ডিভাইডেড সিগমা এম, এটা হলো স্লোপ অফ সিএমএল এর সূত্র। এখন এখান থেকে এই যে বক্সের মধ্যে আছে এগুলো দিকে দিকে বহাই দেবো। চলো, কে এম এইটা, সিগমা এম এইটা, আর এফ এটাই, তিনটা মান এখানে বসাইলে অ্যান্সার চলে আসবে। তাহলে আমরা যদি লিখি কে এম কত 12%, এখানে 0.12, আর এফ কত 8%, 0.08, এটা হলো 21%, 0.21।
0.12 মাইনাস 0.08 ভাগ 0.21, এটার অ্যান্সার 0.1905। এটাই অ্যান্সার 1905। কে আমের মানে স্লব বের হয়ে গেল, স্লব 0.1905। এটা পরে কাজে লাগবে, এই কারণে আমি একটু লিখে রাখলাম। স্লব বের হয়ে গেল। এখন আমরা রিকোয়ারমেন্ট 2 করব। রিকোয়ারমেন্ট 2 তে বলছে ক্যালকুলেট দ্য এক্সপেক্টেড রিটার্ন ফর ইচ পোর্টফোলিও। প্রত্যেকটা পোর্টফোলিও, দ্যাটস মিন ওমেগা আইবিআই ভ্যালু লাইন ফাইন্ড, প্রত্যেকটার আর্নিং পার শেয়ার, সরি এক্সপেক্টেড রিটার্ন বাই করতে বলছে। এখানে এটা মুছে ফেললাম। চলো আমরা প্রত্যেকটার ই বাই করে ফেলি। রিকোয়ারমেন্ট বি, এক্সপেক্টেড রিটার্ন ER, এক্সপেক্টেড রিটার্নকে ER দ্বারা প্রকাশ করব। প্রথম ফান্ডটার নাম অ্যাফিলিয়েটেড, তাহলে এটাকে আমরা এ দ্বারা প্রকাশ করি। এই যে এখানে লিখছি এ, ও প্রথম অক্ষরটা, ওভাবে প্রকাশ করলেও কোনো সমস্যা নেই। এখন এই ER এর সূত্র আছে, এই মডেলের সূত্রটা একটু আলাদা। এই মডেলের সূত্রটা চেঞ্জ আছে, সেটা হলো RF প্লাস KM মাইনাস RF ডিভাইডেড সিগমা M ব্র্যাকেট আটকাইয়া ইনটু সিগমা পি। এটা হলো এই মডেলের সূত্র। বা এখানে সিগমা পি না লেখা যদি লেখো সিগমা এ তাহলেও হবে, মনে রাখো সিগমা পি। পি বলতে এই প্রত্যেকটা আলাদা আলাদা বোঝাচ্ছে। এখন আমরা এখানে মান বসাই। RF কত? এই যে RF 8%, 0.08। এই পুরা অংশটা একটু আগে আমি করছি, এই ব্র্যাকেটের অংশটা, এই যে অ্যান্সারটা। তাহলে আমি এত কিছু না লেখা ডিরেক্ট অ্যান্সারটা বসাই দিলাম 0.1905 ইন্টু পি কত, সিগমা পি, এই যে অ্যাফিলিয়েটেড প্রথমটা, তাহলে 14। তাহলে এখানে আমি লিখলাম 0.14। তাহলে আমরা লিখবো 0.1905 ইন্টু 0.14 প্লাস 0.08। এটার অ্যান্সার আসছে 0.1467 ইন্টু 100 দেই, তাহলে এটার অ্যান্সার অর লিখে 10.67%। এটা করলাম কোনটা? শুধু অ্যাফিলিয়েটেড। এরকম প্রত্যেকটা বাই করতে বলছে, মানে স্যার আমাদের এই 5টা। নাম্বারটা কি চাইছে আমি বুঝলাম না। 2 নাম্বার রিকোয়ারমেন্ট, স্যার 1 নাম্বারটাই। 1 নাম্বার চাইছে স্লোপ অফ CML, স্লোপ SLOP, স্লোপ। স্লোপের বাংলা হলো ঢাল। ঢাল বের করতে বলছে। আর এই স্লোপ অফ ঢাল, ঢাল বের করার একটা সহ্য। দেখো আগের দিনে তরবারি দিয়ে যখন যুদ্ধ করতো, তখন হাতে একটা গোল একটা ইয়ের মতো থাকতো, যেটা দিয়া অন্যের আঘাতকে প্রতিহত করত। এটাকে ঢাল বলা হয়। ওইখান থেকেই অঙ্কে চলে আসছে ঢাল শব্দটা, স্লোপ শব্দটা। এই স্লোপটা বলতে কি বোঝায়? তার মানে আমি ঝুঁকি করব, প্রতিহত করতে পারবো কত পার্সেন্ট। ওই যে আরেকজনের যুদ্ধের ভিতরে যখন আঘাত করবে, আমি ওই ঢালটা দিয়া করব। একটা কাজ করো, ইউটিউবে ব্রাহ্মণবাড়িয়া লেখা সার্চ দিও, তাহলে ডাল পাইয়া লাইবা, বুঝছো? কারণ ওরা এত এখনো যুদ্ধ টুদ্ধ করে মাঝে মাঝে, তখন দেখবা ঢাল আছে একটা, এরকম করে হাতের ভিতরে থাকে, ওইটা দিয়া অন্যের আঘাতকে প্রতিহত করে। এটা হলো ঢাল। তাহলে কি করব? যখন ঢাল বের করতে বলবে, ঢাল বের করার একটা সহ্য সীমাটা কতটা বাই করতে বলছে। আর ঢাল বের করার সূত্রটা হলো এইটা, এই যে মাঝখানে KM মাইনাস RF ডিভাইডেড সিগমা M, এটা হলো ঢাল বের করার সূত্র। তাহলে আমরা উইনো লেখা ঢাল সমান এটা লিখবো, তাহলে অঙ্ক হয়ে যাবে। এটা বীজগণিতের একটা পার্ট। ওই যে ত্রিকোণমিতির ঢাল, ওই যে কি বলে, সরি পরিমিতির ক্ষেত্রে লম্ব বায়ু অতির্ভুজ, এখানে জ্যামিতির ভিতরে ঢাল ছিল। আচ্ছা, এই ঢালটা ফিনান্সের ভাষায় লাগে কেন? কারণ অন্য একটা শেয়ার অনুযায়ী আমার কতটুকু সহ্য সীমা আছে, মানে লসকে মোকাবেলা করা, ঝুঁকিকে মোকাবেলা করার জন্য আমার কতটুকু আছে, সহ্য সীমা আছে, সেটা হলো এইটা। আর এইটাই আমরা রিকোয়ারমেন্ট 1, এটাই রিকোয়ারমেন্ট 1-এ বাই করছি।
আর এটা করার পরে এটার অ্যান্সার আসছে এই যে স্লপ, এটা আসছে আমার 0.1905, এটা রিকোয়ারমেন্ট 1 এ আসছে। বুঝতে পারছি তো? আর অবশ্যই আমরা মডেলটা করতেছি সিএমএল। সিএমএল এ আলাদা আলাদা কিছু সূত্র আছে। একে বুঝছো? ডালটাকে বুঝছো এবার? স্যার এইটা চাইলে তাহলে আমরা এই যে এটাই হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঢাল চাইলে এই উইনো দিয়ে এতটুকু করবো। রিকোয়ারমেন্ট 1টাকে করো নাই? বুঝি নাই কিছু, আমার এখানে সাউন্ড আসে নাই। আচ্ছা, তাহলে রিকোয়ারমেন্ট 1 যেটা করছো, হ্যাঁ বুঝি না এই জন্য। আচ্ছা বুঝতে পারছি। তাহলে আমাদের প্রথমটা চাইছিল ঢাল, এই ঢালটা বের করছিলাম, এটার অ্যান্সার এখানে আসছিল। তাহলে দেখো এই যে ইয়ার বাই করতে বলছে রিকোয়ারমেন্ট 2 তে, তাহলে অবশ্যই সিএমএল মডেল অনুযায়ী ইয়ার এর সূত্র ব্যবহার করব। আর ইয়ার এর সূত্র হলো আরএফ প্লাস কেএম মাইনাস আরএফ ডিভাইডেড ইনটু সিগমা পি। দ্যাটস মিন আরএফ প্লাস ঢাল আরএফ প্লাস স্লোপ ইনটু সিগমা পি। তাহলে আমি এটা যেহেতু একবার বাই করছি, এখানে না লিখে ডাইরেক্ট মানটা লিখছি। আমার মনে হয় বুঝছো। কেউ যদি এইভাবে লিখে তাহলেও কিন্তু অঙ্কটা হইতো। দেখো কেমনে, আর এফ কয় পার্সেন্ট, 8%, এখানে 0.8, আর এখানে দাগ দিয়া কেএম হলো 12 মাইনাস 0.8 ডিভাইডেড টু 1, যেটা রিকোয়ারমেন্ট 1 এ করছি, ইনটু এটার মান কত, 14, এই যে 0.14, এইভাবে করা। আর এই এতটুকু তো আমি কইরা রাখছি, তাই অ্যান্সারটা ডাইরেক্ট এনে বহাইছি। তোমরা যদি এভাবে করতে চাও করো, কোনো আপত্তি নাই। তাহলে আমরা করলাম অ্যাফিলিয়েটেড করলাম, এখন সেকেন্ডটার জন্য করব। তাহলে লিখি ই আর ওমেগা, ওমেগা বলা হয়েছে, তাহলে এটাকে ও লেখা দিলাম যাতে বুঝতে পারো ওমেগা। সূত্র তো সেম, মানগুলা বসায় দিব। চলো, এটার মান হলো 0.8, এটার মানটা একবারে বের করছিলাম, বা এইভাবে যেভাবে আছে এইভাবেও লিখতে পারো, 12 মাইনাস 0.08 ডিভাইডেড 21 ইন্টু দিয়া এটার মান কত, এটার মান হলো 16, ওমেগার মান। তাহলে এখানে লিখবো 0.16। এরকম যদি করতে চাও করো, কোনো আপত্তি নাই। 1005 এই অংশটা করলে ইন্টু 0.16, পরের লাইনটা এরকম এক লাইন বাড়ায় করতে হবে তখন। তাহলে কিভাবে করব, 0.1905 ইন্টু 0.16 প্লাস 0.08, 0.1104, এটাকে যদি 100 দ্বারা গুণ করি, অর লিখে 11.048%, এটার অ্যান্সার হইল। এটা হলো রিকোয়ারমেন্ট বি এর ওমেগা করছি। এখন আরো তিনটা আছে, আইবিওয়াই, ভ্যালু লাইন ফার, নিউ হরিজন, এগুলাও করতে হবে। আমি এদিকে মুছলাম। তারপরেরটা আবার লিখবো, ইয়ার আইভিওয়াই, আই লিখলাম শুধু, আর এফ প্লাস কেএম মাইনাস আর এফ ডিভাইডেড সিগমা এম ইন্টু সিগমা পি। এটার মানটা বসাই ফেলি, 0.08 প্লাস 0.12 মাইনাস 0.08 0.20 ইন্টু এটার মান কত, এটার মান 21.20, 0.1905 ইন্টু 0.20 প্লাস 0.08, এটার অ্যান্সার 0.120005 ইন্টু 100 দ্বারা গুণ করলে, অর লিখে এটা 12%, পরেরটা আসছে 12%। আরো দুইটা আছে, একটা হলো ভ্যালু লাইন ফান্ড, নিউ হরিজন।
ই আর ভি লিখলাম, সূত্র আগের মতোই লিখবা, কে এম মাইনাস আর এফ ডিভাইডেড সিগমা এম ইন্টু সিগমা পি। এটার মান 0.8 প্লাস পয়েন্ট এত, 0.8 পয়েন্ট এত, আর এটার মান কত আছে 0.25। 0.1905 ইন্টু 0.25 প্লাস 0.08, এটার অ্যান্সার হলো 0.1276 ইন্টু 100, और লিখে এটার অ্যান্সার 12.76%। ভ্যালু লাইন ফান আমাদের আর একটা আছে, এখানে আমরা করছিলাম প্রথমটা ইয়ার অ্যাফিলিয়েটেড, একটা করলাম, ওমেগা দুইটা করলাম, তিনটা করলাম, চারটা করলাম। এখন আমাদের শুধু আরেকটা আছে নিউ হরিজন, তাহলে আমাদের এটা হয়ে যাইব ই আর ইয়ার এন লিখলাম, বুঝবো নিউ হরিজন, আর এফ প্লাস কে এম মাইনাস আর এফ ডিভাইডেড সিগমা এম ইন্টু সিগমা পি, মানটা সামনেই বসাই, এটার মান 0.8 প্লাস 0.21 0.12 0.08 ইন্টু এটার অ্যান্সার আছে 30। তাহলে আমরা যে কাজটা করব এই মানটা বের করব, 0.1905 ইন্টু 0.30 প্লাস 0.08, এটার অ্যান্সার 0.1372, और লিখে 100 দ্বারা গুণ, এটার অ্যান্সার 13.72%। 13.72%, এটা হলো রিকোয়ারমেন্ট। এই মানগুলো হচ্ছে স্লোপের যে মানটা বের হইছে ওইটা দিয়ে কি ওই যে প্রত্যেকটা যেমন এই যে ওমেগা তারপরে হচ্ছে এই ভ্যালু নিউ হরিজন এটার মানের সাথে কি ইয়া করছেন না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এইটুকু মানেই তো স্লোপ, তাই না? হ্যাঁ হ্যাঁ, তুমি এইভাবে লেখলেও পারো, প্রথমটা কিন্তু আমি এইভাবে লিখছিলাম না, আমি ডাইরেক্ট স্লোপের মান বসাই দিছিলাম, তাই না? স্যার, তাহলে তো ডাইরেক্ট স্লোপের মান বসে দিলি ভালোই তো। হ্যাঁ হ্যাঁ, আমি তো প্রথমটা তো এরকমেরই দেখাইছিলাম, এই যে প্রথমটা যখন এখানে করছিলাম তখন এখানে দেখাইছিলাম 0.1905 ইন্টু 0.14, হ্যাঁ এটা, তাই না? অবশ্যই, কেন হবে না, একবার যে জিনিস করছি সেটা দ্বিতীয়বার তো আমরা লিখতেই পারি, কোনো সমস্যা নাই, ওটা অবশ্যই লিখতে পারি। এটা হয়ে গেল, চলো রিকোয়ারমেন্ট সিতে যাই। এখন আমাদের এই চারটার অ্যান্সার বের হয়ে গেছে, চারটা। প্রথমটা হলো এটা মুই চালাইছি, এখানে 10 না জানি কত হয়েছিল, পরেরটা এত, পরেরটা তো, এরকম করে পাঁচটার পাঁচটা মান বের হয়েছে। এটা আমি মুছে ফেললাম, রিকোয়ারমেন্ট সিতে যাব। রিকোয়ার্ড সি, রিকোয়ার্ড সিতে চাইছে র্যাঙ্ক অফ দ্য পোর্টফোলিও ইন ইনক্রিজ দ্য অর্ডার অফ এক্সপেক্টেড রিটার্ন। এক্সপেক্টেড রিটার্ন আমরা এটাকে রিকোয়ারমেন্ট বিতে যে বের করলাম না, ওই বের করা অনুযায়ী আমাদেরকে র্যাঙ্ক সাজাইতে বলছে। র্যাঙ্ক হলো পদমর্যাদা, দ্যাটস মিন আমরা ছোটবেলা যে বিভিন্ন প্রতিযোগিতা করতাম তখন আমরা দেখতাম কি স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় দেখতাম কি যে ফার্স্ট হইতো তার একটু উপরে দাঁড়া করাইতো, তারপরে সেকেন্ড একটু নিচে, থার্ড যে নিচে, তারপরে আরেকটু নিচে, এরকম করে আমাদেরকে র্যাঙ্ক সাজাইতো,
ঠিক একই রকম ভাবে এখানেও র্যাঙ্ক সাজাইতে বলছে যে কার যার আয় ব্যয় আছে সে অনুযায়ী র্যাঙ্ক। তাহলে আমরা একটা টেবিল সাজাই দিব, এটাকে আমরা বলবো র্যাঙ্ক টেবিল। র্যাঙ্ক টেবিল। এটা হলো মিউচুয়াল ফান্ড। মিউচুয়াল ফান্ড প্রথমটার নাম অ্যাফিলিয়েটেড, LIATED। এটা হলো ER, এখানে হলো র্যাঙ্ক, পরে হলো ওমেগা, পরেরটা আছে IVY, এরপর হলো ভ্যালু লাইন ফান্ড, পরেরটা হলো নিউ কি নাম হরিজন, নিউ হ্যারিজনস। আচ্ছা ইয়ার বের করছি একটু আগে, আমারে বলো ইয়ার প্রথমটার কত বের হয়েছিল, 10 পয়েন্ট কত পার্সেন্ট? 6-7 6-7%। তারপরেরটা কও? 11.048 0.48%। তারপরে তারপর এটা শুধু 12%। 12%। পরেরটা 12.76%। 76 পরেরটা 72%। 13.72%। এখন যেটা বড় তার র্যাঙ্ক 1, হ্যাঁ, বড় থেকে ছোট সাজাইবা। তাহলে সবচেয়ে বড় 13, এটা হলো 1। তারপরে সবচেয়ে বড় হলো 12.67, এটা 2। তারপরেরটা হলো 12, এটা হলো 3। তারপরেরটা হলো 11, এটা হলো 4। তারপরেরটা হলো ছোট, এটা হলো 5। মানে বড় থেকে ছোট সাজাইলাম, মনে রাখবা র্যাঙ্ক সাজানোর নিয়ম বড় থেকে ছোট অথবা আরেকটা নিয়ম হলো ছোট হতে বড়। ছোট হতে বড়, বড় হতে ছোট, ছোট হতে বড়। এখন আবার বড় বানানে রয়কারে রো, বড় হতে ছোট, ছোট হতে বড় হলো র্যাঙ্ক সাজানোর নিয়ম। এখন আমি এখানে সাজাইছি বড় হতে ছোট, বড়টারে 1, তারপরেরটা 2, তারপরটা 3, বড় থেকে ছোট সাজাইছে। তুমি যদি উল্টা করতা তাহলেও হইতো, সবচেয়ে ছোট ডারে বলতা 1, পরের ছোট ডারে বলতা 2, পরের ছোট ডারে বলতা 3, এরকম করে বলতা। আচ্ছা এটা হয়ে গেছে। আশা করি তোমাদের এই 35-36 নাম্বার অঙ্ক পারো। দেখো তো 35-36 পারো কিনা তোমরা, 35 নাম্বার অঙ্ক 36 নাম্বার অঙ্ক পারো কিনা। এটুকু হইলো, তাহলে 35-36 তোমরা নিজেরা করে নিও। হ্যাঁ, এটা আর করাবো না 35-36। আর শেয়ারের কিছু অঙ্ক, দিয়ে একটা অঙ্ক আছে কালকে দেখাবো ইনশাল্লাহ। আজকে যে অঙ্ক করলাম, এছাড়া তোমাদেরকে এর আগে আমি 1 থেকে 10 পর্যন্ত অঙ্ক করাইছিলাম, তারপরে 21, 22, 23 এগুলো হয়ে গেছিল তোমাদের। এই চ্যাপ্টারের মোটামুটি অনেক হয়ে গেছে। দেখো তো আমি কি 11 করাইছিলাম, 11 অঙ্ক নাম্বার 11 তোমাদের করাইছিলাম কিনা। আসসালামু আলাইকুম। জি। হুম, ঠিক আছে। আমার কাছে টাইম নেই তো, নাহলে পরে আবার আমারে বললেও তো হইব না যে স্যার শেষ করাই দিবেন না, তাহলে আমি কেমনে করাবো কও। হুম, ঠিক আছে ভাই। আচ্ছা আচ্ছা। আচ্ছা
তাহলে বলো তো মিথিলা, আখি, তোমরা বলো তো আমি কি 11 করাইছিলাম? অঙ্ক নাম্বার স্যার 11 এগুলো করাচ্ছেন করাইছি, 11 ইম্পর্টেন্ট কথা বলছিলেন। হ্যাঁ হ্যাঁ 11 করাইছি, 1 থেকে 10 এগুলো সবই হয়ে গেছে। এরপরে আমাদের এইখান থেকে দুই একটা অঙ্ক বাকি আছে, যেমন 16 17 মনে হয় নাই, হয়েছে? না স্যার। 18 মনে হয় হয়েছে, কি বলো? হ্যাঁ হ্যাঁ স্যার 18। জি স্যার 18 18 হয়েছে। আচ্ছা, তাহলে আমগো আর তেমন আহামরি নাই, 16 17 14 15 এখান থেকে অঙ্ক বাকি আছে, 14 15 16 17 এখান থেকে দুই একটা অঙ্ক বাকি আছে। কালকে ইনশাল্লাহ আমাদের এই চ্যাপ্টারের শেষ ক্লাস থাকবে, ঠিক আছে? কালকে তো আমাদের অ্যাকাউন্টিং ক্লাসও আছে। ক্লাস শেষ না স্যার? জি জি, ঠিক আছে সবাই, তাহলে ভালো থেকো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।